আচ্ছা, আজকে থেকে মানে তোদের এই সেমিস্টার 2 আমরা একটা নতুন টপিক শুরু করব, হুইচ ইজ কল্ড এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশনটা কি না? এলিমিনেশন রিঅ্যাকশন এই চ্যাপ্টারে যেটা আমরা পড়ব, মানে এই অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা বেসিক্যালি হচ্ছে পাশাপাশি দুটো কার্বন অ্যাটম থেকে দুটো গ্রুপ যদি বেরিয়ে যায়, পাশাপাশি দুটো কার্বন অ্যাটম থেকে দুটো গ্রুপ এক্স এবং ওয়াই যদি বেরিয়ে যায়, তখন এই কার্বন কার্বনের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হয়। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেট করা। এক্স এবং ওয়াই দুটো গ্রুপ হতে পারে, দুটো অ্যাটম হতে পারে, একটা অ্যাটম বা একটা গ্রুপ হতে পারে। তো সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব যে কোন ধরনের অ্যাটম বা কোন ধরনের গ্রুপ। তো জেনারেলি নরমাল ম্যাক্সিমাম কেসে যেটা হয়, দুটো গ্রুপের মধ্যে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হাইড্রোজেন, অন্য একটা হয় একটা কোনো লিভিং গ্রুপ। তার মানে এখান থেকে ম্যাক্সিমাম কেসে এই যে এইচটা এ বেরোয় এজ এ এইচ প্লাস, আর ওয়াইটা বেরোয় এজ এ ওয়াই মাইনাস, এবং ফাইনালি তাহলে বেরিয়ে গিয়ে কার্বন কার্বনের মধ্যে কি কি পড়ে না, একটা ডবল বন্ড পড়ে। এই ধরনের রিঅ্যাকশনটাকেই বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। এই যে দুটো গ্রুপ বেরোচ্ছে, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাশাপাশি থাকে। ওদের রিলেটিভ পজিশনকে যদি আমরা কাউন্ট করি, তাহলে এই ওয়াই এর সাপেক্ষে এই পজিশনটা 1, এই পজিশনটা 2, বা এই পজিশনটাকে বলা হয় আলফা, এই পজিশনটাকে বলা হয় বিটা। তাহলে এই 1 এবং 2 এর সাপেক্ষে এই রিঅ্যাকশনকে বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন। 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন, বা এই সেম রিঅ্যাকশনকে বলা হয় বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে যেটাই 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন, সেটাকেই আমরা বলতে পারি বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। বেশ, এবারে কোনো ক্ষেত্রে এরকমইও আছে, এলিমিনেশন রিঅ্যাকশন হয় কিন্তু সেখানে দুটো গ্রুপ এইচ এবং ওয়াই বা এক্স এবং ওয়াই এরা একই কার্বনে আছে, এই রকম কন্ডিশনেও এলিমিনেশন হয়। সেই ক্ষেত্রে তখন তাকে বলা হয় 1-1 এলিমিনেশন বিক্রিয়া। 1-1, বা এটাকে বলা হয় আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। এইভাবে বলা হয়। বেশ, তাহলে এইটা গেল গিয়ে বিক্রিয়ার নামকরণ। এবারে আমরা মেনলি যদি 1-2 এলিমিনেশন বা বিটা এলিমিনেশনের উপরেই আমরা কনসেন্ট্রেট করি, তাহলে দেখ কিছু যদি আমরা রিঅ্যাকশনের এক্সাম্পল নেই, মনে কর আর CH2CH2OH, একে অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করলে আর CH ডবল বন্ড CH2 তৈরি হয়। তাহলে কে বেরোচ্ছে একটা জায়গা থেকে, এই জায়গা থেকে H প্লাস, আর এটা বেরোচ্ছে এজ এ OH মাইনাস, মানে জল বেরোচ্ছে। সেই জন্য এই বিক্রিয়াটাকে আবার অন্যভাবে আমরা বলতে পারি ডিহাইড্রেশন বিক্রিয়া। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাচ্ছে। এটাও এক ধরনের 1-2 বা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। আবার দেখ এরকমই বিক্রিয়া আর CH2CH2Br, একে যদি বেস দিয়ে ট্রিট করা হয়, তখন এরকম করে অ্যালকিন তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াতে কে বেরোচ্ছে এক জায়গা থেকে H প্লাস, আর অন্য জায়গা থেকে Br মাইনাস। এটাও ওয়ান কাইন্ড অফ 1-2
और बीटा एलिमिनेशन रिएक्शन এই বিক্রিয়াটাকে বলা হয় ডি হাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া ডি হাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া এইটাকে বলা হয় আবার এক ধরনের দেখ আর CH2 NMe3+ OH- এরকমই সল্ট আছে একে যদি হিট করা হয় আর CH ডবল বন্ড CH2 তৈরি হয় তাহলে দেখ প্রত্যেকটা এই যে তিনটে টাইপ অফ রিঅ্যাকশন আমরা দেখলাম এই টাইপ অফ রিঅ্যাকশনে একটা জিনিস কমন কি না প্রত্যেকটা থেকে H+ বের হচ্ছে ফলে অ্যাটমটা কমন কিন্তু লিভিং গ্রুপটা হচ্ছে ডিফারেন্ট এখানে OH- এখানে Br- এখানে NMe3+ তাহলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আবার প্রোডাক্টটাও সেম একটা অ্যালকিন পাচ্ছি তাহলে এইগুলোকে নিয়েই আমরা ডিল করব অবভিয়াসলি এই যে তিন ধরনের রিঅ্যাকশনের কথা আমরা বললাম ইচ্ছে করেই বললাম এই তিন ধরনের রিঅ্যাকশনে কমপ্লিটলি তিনটে ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম অপারেট করে তাহলে প্রত্যেকটাই কিন্তু বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা প্রত্যেকটাই হচ্ছে 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন কিন্তু প্রত্যেকের রিঅ্যাকশন মেকানিজম ডিফারেন্ট এই রিঅ্যাকশন মেকানিজমের উপরে বেস করে 1-2 বা বিটা এলিমিনেশন রিঅ্যাকশনকে মেইনলি তিন ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় E1 বিক্রিয়া একটাকে বলা হয় E2 বিক্রিয়া একটাকে বলা হয় E1CB রিঅ্যাকশন একটা E1 একটা E2 অন্য একটা হচ্ছে E1CB এই তিনটে ভাগে ভাগ করা যায় বিটা এলিমিনেশন বিক্রিয়া তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি একটা প্রিলিমিনারি ইন্ট্রোডাক্টরি বক্তব্য অন এলিমিনেশন বিক্রিয়া আমরা এইবারে আস্তে আস্তে একটা একটা করে রিঅ্যাকশনের মধ্যে ঢুকি তাহলে আমরা প্রথমেই কি পড়ব বিটা এলিমিনেশন রিঅ্যাকশন অবভিয়াসলি তার আন্ডারে আমরা পড়ব E1 রিঅ্যাকশন তো জেনারেলি E1 রিঅ্যাকশনের সবথেকে ভালো एग्जांपल কি না ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের ডিহাইড্রেশন তাহলে আমরা যদি একটা एग्जांपल চুজ করি এটা হচ্ছে টারশিয়ারি বিউটানল বিউটানল একে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে কি করা হয় না অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন সেই রিঅ্যাকশনের মেকানিজম কি হয় যেই সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তখন প্রথম স্টেপে প্রোটনেশন হয় অ্যালকোহলে হয়ে গিয়ে OH2+ এরপরে কি হয় এখান থেকে এই জলটা বেরিয়ে যায় মাইনাস ওয়াটার জল বেরিয়ে যায় গেলে কি তৈরি হয় এই রকম করে কার্বোক্যাটায়ন তৈরি হয় যেই কার্বোক্যাটায়নটা তৈরি হয় এরপরে দেখ এই CH বন্ডটা ব্রেক করে এরকম করে একটা অ্যালকিন তৈরি করে এই CH2+ কে বেরিয়ে গেল H+। তাহলে আলটিমেটলি দেখ এই রিঅ্যাকশনের এইটাকে কিন্তু কোনো স্টেপ হিসাবে কাউন্ট করা হয় না এইটাকে বলা হয় স্টেপ 1 মানে অ্যাকচুয়ালি প্রোটনেশনটা এত ফাস্ট যে ওটাকে আর কোনো ইন্ডিভিজুয়াল স্টেপ হিসাবে কাউন্ট করা হয় না যেন অ্যাজিভ প্রোটনেটেড হয়েই জলটা বেরিয়ে গেল তাহলে প্রথম স্টেপে কি হচ্ছে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে জাস্ট লাইক SN1 বিক্রিয়া ঠিক SN1 বিক্রিয়াতে যেভাবে কার্বোক্যাটায়নটা তৈরি হতো ঠিক একই রকম ভাবে এখানেও প্রথম স্টেপে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তারপরে CH বন্ডটা ব্রেক করে কার্বোক্যাটায়নের প্লাস চার্জটা স্টেবিলিটি পাচ্ছে এইটাও একটা টু স্টেপ রিঅ্যাকশন এইটা স্টেপ 1 এটা স্টেপ 2 এর মধ্যে প্রথম স্টেপটা স্লো আমরা জানি তাহলে ওটাই হবে রেট ডিটারমাইনিং স্টেপ
এবং এই রিঅ্যাকশনের রেট সমান হবে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল। শুধু অ্যালকোহলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, সেই জন্য এর নাম হচ্ছে E1, মানে এলিমিনেশন ইউনিমলিকুলার। এর মলিকুলারিটি 1, একটাই স্পিসিসের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। এবং এই রিঅ্যাকশনে যদি আমি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করি, রিঅ্যাকশন, কোঅর্ডিনেট আর পোটেনশিয়াল এনার্জি, প্রথম স্টেপে এই কার্বোক্যাটায়ন হয় তৈরি এবং সেকেন্ড স্টেপে অ্যালকিন তৈরি হয়। তাহলে এই রিঅ্যাক্ট্যান্ট, এই ইন্টারমিডিয়েট, এই প্রোডাক্ট, এই টিএস, এটাই আমার রিঅ্যাক্ট। আমরা এগুলো অলরেডি জানি, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এগুলো আমরা পড়ে এসেছি। সো these are the basics of any U1 reaction. অ্যালকোহলের ডিহাইড্রেশন কিভাবে হয় আমরা দেখালাম। আমরা যদি কিছু আরো দু একটা एग्जांपल এরকম করে দেখাই অ্যালকোহলের ডিহাইড্রেশন, মনে করে এটা সাইক্লোহেক্সানল, ফসফরিক অ্যাসিড হিট। সব সময় যে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তার কোনো মানে নেই। ফসফরিক অ্যাসিড হিট, তাহলে প্রথম স্টেপে কি হবে, প্রোটনেশন হয়ে জল বেরিয়ে যাবে। তারপরে সিমেট্রিক্যাল, যে কোনো এক জায়গা থেকে প্রোটনটা, পাশের জায়গা থেকে প্রোটনটা গিয়ে আমার বেরিয়ে যাবে। উই উইল গেট সাইক্লোহেক্সিন এজ এ মেজর প্রোডাক্ট, সাইক্লোহেক্সিন। এরপরে একটা অ্যাপ্লিকেশন দেখ এরকম E1 এ, মনে কর এরকমই তোরা উচ্চ মাধ্যমিকে এরকমই পড়া একটা সাইক্লোহেক্সানোন কার্বনিল, তার উপরে দেওয়া হচ্ছে একটা গ্রিগনার রিএজেন্ট PHMgBr। PHMgBr কি হবে দিলে, PH মাইনাসটা অ্যাটাক করবে আর এটা হবে OMgBr, যাকে ডাইলুট অ্যাসিড দিলে কি হবে OH। তাহলে প্রথমে গ্রিগনার অ্যাটাক করলে এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে। এর উপরে যদি আমি সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করি, তাহলে প্রথমে কি হবে, জলটা বেরিয়ে গিয়ে এই জায়গাতে কার্বোক্যাটায়ন তৈরি হবে প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে কি হবে, CH বন্ডটা ব্রেক করবে, প্রোটন বেরিয়ে যাবে, গিয়ে এরকম করে একটা অ্যালকিন তৈরি হবে। So this is the reaction mechanism. E1 রিঅ্যাকশনের এই एग्जांपल গুলো আমরা দেখলাম। বেশ, তাহলে apart from dehydration of alcohol আর কি E1 রিঅ্যাকশন হতে পারে না, ডিহাইড্রোহ্যালোজিনেশনও E1 রিঅ্যাকশনের থ্রু দিয়ে যেতে পারে। মনে কর একই রকমই টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, সে যদি ওখান থেকে প্রথম স্টেপে Br মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে এরকম করে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, যে CH বন্ডকে ব্রেক করে আমার একটা অ্যালকিন পারবে। অ্যালকিনের নাম কি না, আইসোবিউটিন। এরকম করে একটা অ্যালকিন তৈরি করতে পারবে। তাহলে এগুলো গেল গিয়ে কিছু एग्जांपल অফ E1 রিঅ্যাকশন। আমরা এইবারে যদি আসল জায়গাতে ঢুকি, আমি হয়তো একটু ফাস্ট বলছি এই কারণে যে আমরা অলরেডি এইগুলো বেশ খানিকটা, যেমন এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কিভাবে ড্র করে, রিঅ্যাকশনের রেট ইকুয়েশন কিভাবে লিখতে হয়, এগুলো কিন্তু আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পড়ে এসেছি। সেই জন্য আমরা এগুলোকে একটু কুইক বলে চলে গিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ, এরপরে একটা অত্যন্ত সবথেকে ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশনের একটা জায়গাতে ঢুকবো। কি সেই জায়গাটা, একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, E1 reaction could be stereoselective as well as regioselective। E1 reaction stereoselective হতে পারে আর E1 reaction regioselective হতে পারে। তাহলে এইবারে এই কথাগুলোর মানে বুঝতে হবে, স্টিরিওসিলেক্টিভ কথাটার মানে কি, রিজিওসিলেক্টিভ কথাটার মানে কি।
তাহলে আগে আমি এক্সাম্পলে আসি। মনে কর এই রকমই আমার একটা অ্যালকোহল আছে। এই মলিকুলটার কি নাম? 1 ফিনাইল 1 প্রোপানল। 1 ফিনাইল 1 প্রোপানল। এই মলিকুলটাকে আমি অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করছি। তাহলে প্রথম স্টেপে কি হবে? এরকমই কার্বোক্যাটায়ন তৈরি হবে CH3। এইখানে OH2 প্লাস হলো, জল বেরিয়ে গেল। এইবারে আসল কথা। কি কথা? না, যে কথাটা সেইটা হচ্ছে এবারে সেকেন্ড স্টেপে CH বন্ড ব্রেক করবে। তাহলে বিটা পজিশনে দুটো CH বন্ড আছে। যদি এই দুটো CH বন্ড ব্রেক করানোর প্রশ্নে আমরা আসি, তখন এই রকমই দুটো ডিফারেন্ট অ্যালকিন আমরা পেতে পারি। এই রকমই দুটো ডিফারেন্ট অ্যালকিন। এই দুটো অ্যালকিনের মধ্যে রিলেশনশিপ কি? এই দুটো অ্যালকিন একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার, বা আমরা এদের স্টিরিও আইসোমার বলতে পারি। এটা হচ্ছে কি একটা ই অ্যালকিন, এইটা সেম অ্যালকিনের জেড আইসোমার, জেড অ্যালকিন। তাহলে ই আর জেড এই দুটো স্টিরিও আইসোমার, বা এরা একে অপরের ডায়াস্টিরিওমার। তাহলে মেন কথা কি বলতে পারছি? না, আমরা এইভাবে দুটো স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট পেতে পারি। এদের মধ্যে কেউ একটা মেজর এবং কেউ একটা মাইনর। কে মেজর? আমি আপাতত বলি ই প্রোডাক্টটা হচ্ছে মেজর আর জেড প্রোডাক্টটা হচ্ছে মাইনর। আপাতত বললাম। কেন মেজর, এটা কেন মাইনর, সেইটার পিছনে পরে আসছে। তাহলে প্রথম কি আমাকে আগে ক্লিয়ার করতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টিরিও সিলেক্টিভিটি। কোন রিঅ্যাক্ট্যান্ট, কোনো মলিকুল কোনো রিঅ্যাকশনের দ্বারা যখন মাল্টিপল স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, মাল্টিপল স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, এবং সেই প্রোডাক্টগুলোর মধ্যে কেউ একটা যদি মেজর প্রোডাক্ট হয়, তখন ওই রিঅ্যাকশনকে আমরা বলবো স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। তাহলে একটা কোনো রিঅ্যাকট্যান্ট যার মধ্যে কোনো স্টিরিওকেমিস্ট্রির বক্তব্য নেই, সে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা মাল্টিপল প্রোডাক্ট ডেভেলপ করছে, যে প্রোডাক্টগুলোর মধ্যে রিলেশনশিপ হচ্ছে তারা একে অপরের স্টিরিও আইসোমার। সেই স্টিরিও আইসোমারগুলোর মধ্যে কেউ যদি মেজর হয়, তখন সেই রিঅ্যাকশনকে বলবো স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। তাহলে এই ডিহাইড্রেশন, এটা একটা ইওয়ান রিঅ্যাকশন। এই দুটো স্টিরিও আইসোমারের মধ্যে ই অ্যালকিন উইল বি ফর্মড ইন এ মেজর কোয়ান্টিটি, সো দিস রিঅ্যাকশন উইল বি কল্ড স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। এই দুটো কি করে তৈরি হচ্ছে, যদি এই জিনিসটাকে আমরা একটু সহজে ফেলাই, তবেই বুঝতে পারবো। দেখ, এরকমই প্রোটনেশন হয়ে প্রথমে কি হয়ে গেল, OH2 প্লাস তৈরি হয়ে গেল। এইবারে দেখ, এই HCH, মানে এই মলিকুলটাকে সহজে ড্র করলে এরকমই হয়। এবারে দেখ, এইটা বেরিয়ে গেল। তাহলে আমার কি থাকলো, PH, এই কার্বোক্যাটায়ন, CH3। তাহলে এবারে কি হবে, এই বন্ডটার H প্লাসটা যেই বেরিয়ে যাবে, এরা ওভারল্যাপ করলে অ্যালকিন তৈরি হবে। সেই অ্যালকিনের কি স্ট্রাকচার, PHH, এই ডবল বন্ড HCH, এই অ্যালকিন। এবারে দেখ, এই এইচটা ভেঙে যদি এটা হতে পারে, এই বন্ডটা রোটেট করে এরকমই তো হতে পারে, HPH, এই প্লাস চার্জ, এই এইচটা এখানটাতে এলো, ফলে এই মিথাইলটা এখানে এলো, এই এইচটা এখানে। তাহলে তখন কি হবে, এটা এই ভাঙলো, তাহলে তখন যে অ্যালকিনটা আসবে তার স্ট্রাকচার হবে এইটা। এটা কি অ্যালকিন না জেড অ্যালকিন। তাহলে দেখ, কার্বোক্যাটায়ন থেকে দুটো পাথ হয়েছে,
পাথ হয়ে যাচ্ছে, একটা এই পাথ হয়ে একটা এই পাথ হয়ে, দুটো পাথ হয়ে, মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দুটো পাথ হয়েরই একটা করে ই অ্যাক্ট আছে, দুটো পাথ হয়েরই একটা করে ই অ্যাক্ট আছে, দুটো পাথ হয়েরই একটা করে ট্রানজিশন স্টেট আছে। তাহলে এই পাথওয়ের যদি আমি ট্রানজিশন স্টেটটাকে কম্পেয়ার করি তাহলে কি রকমই দেখতে লাগবে না, ট্রানজিশন স্টেটটা এরকমই দেখতে লাগবে। দেখ আমি যদি এরকম করে বোঝাই যে এই আমার পিএইচ এইচ, এই পার্শিয়াল ডবল বন্ড তৈরি হচ্ছে, এই এইচটা আমার বেরিয়ে যাচ্ছে, এইচ এই সিএইচ3, এরকমই একটা মলিকিউল তৈরি হচ্ছে, এই ডেল প্লাস এই ডেল প্লাস। আর অন্য একটা ট্রানজিশন স্টেটকে আমি যদি ড্র করি তাহলে এই ডট ডট এই ডট ডট এইচ, এই ডেল প্লাস এই সিএইচ3 এই এইচ। তাহলে এই ট্রানজিশন স্টেটটা পর ই অ্যালকিন, এই ট্রানজিশন স্টেট পর জেড অ্যালকিন। তাহলে কোন টিএসটা মোর স্টেবল সেইটা ডিফাইন করবে কে? সেইটা ডিফাইন করবে যখনই এই ডবল বন্ডটা ট্রানজিশন স্টেটে তৈরি হচ্ছে, ফিনাইল আর মিথাইল একই দিকে আছে, ফলে এদের মধ্যে স্টেরিক রিপালশনটা বেশি হবে, ফলে জেড অ্যালকিনের ট্রানজিশন স্টেটটা হাই এনার্জি হবে দেন ই অ্যালকিনের ট্রানজিশন স্টেট, বিকজ ই অ্যালকিনের পিএইচ আর এমই উল্টো দিকে আছে। তাহলে আমি যদি এই পুরো জিনিসটাকে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের মধ্যে ড্র করে ফেলি তাহলে কিরকমই দেখতে লাগবে না, আমি শুধু সেকেন্ড স্টেপটার উপর এমফাসাইজ করছি। অনেকেই বলতে পারে সেকেন্ড স্টেপটা তো আরডিএস নয়, কিন্তু তো মানে তবুও সেকেন্ড স্টেপটা যেটুকু রিঅ্যাকশনের মানে আলটিমেট রিঅ্যাকশন রেটের মধ্যে ইনভলভ, সেটুকুকে আমি যদি কম্পেয়ার করি তাহলে এরকমই একটা ডায়াগ্রাম আমি ড্র করতে পারি। রিঅ্যাকশন কোঅর্ডিনেট পোটেনশিয়াল এনার্জি, মাঝখানে এই আমার আছে কার্বোক্যাটায়ন, তাহলে একটা পাথ হয়ে এই আর একটা পাথ হয়ে এই, তাহলে এইটা হচ্ছে পিএইচ সিএইচ প্লাস সিএইচ2 সিএইচ3, এই কার্বোক্যাটায়ন। এই ট্রানজিশন স্টেটটা করেসপন্ডিং এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ই অ্যালকিন, তাহলে এটা হচ্ছে টিএস অফ ই, তার ই একটা কম, ই অ্যাক্ট অফ ই অ্যালকিন প্রোডাক্ট, আর এইটা হচ্ছে টিএস অফ জেড, আর এই আমার জেড অ্যালকিনটা প্রোডাক্ট, এইটা ই অ্যাক্ট অফ জেড। তাহলে কোন ই একটা বেশি? ই অ্যাক্ট অফ ই ইজ লেস দেন ই অ্যাক্ট অফ জেড। তাহলে যার ই অ্যাক্ট কম রিঅ্যাকশন সেই পদ দিয়েই বেশি যাবে, বা সেই প্রোডাক্টটাই কি হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে, বা সেই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে, সেটা আমরা অলরেডি জানি। তাহলে দেখ কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার পরে যে দুটো পসিবিলিটি আছে সেই পসিবিলিটির মধ্যে এই পাথওয়ে দিয়েই ম্যাক্সিমাম যাবে, সো ই অ্যালকিন উইল বি দ্য মেজর প্রোডাক্ট। দ্যাট ইজ হোয়াই দিস রিঅ্যাকশন ইজ স্টিরিও সিলেক্টিভ। বেশ, এরপরে আমরা যে কমেন্টটা করতে যাচ্ছি যে E1 রিঅ্যাকশন রিজিও সিলেক্টিভও হতে পারে। তাহলে রিজিও সিলেক্টিভের বক্তব্যটা কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিজিও সিলেক্টিভিটি? তখন দেখ এইরকম যদি আমরা একটা এক্সাম্পল নেই, 1 মিথাইল 1 সাইক্লোহেক্সানল, 1 মিথাইল 1 সাইক্লোহেক্সানল, তার যদি আমরা অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশন করাই তাহলে প্রথম স্টেপে দেখ এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এইখানে খুব মজার জিনিস লুকিয়ে আছে। তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এবারে দেখ এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে এইগুলো বিটা পজিশন, আর এইটাও কিন্তু বিটা পজিশন, এটাও বিটা এটাও বিটা।
অবভিয়াসলি এ পাশেও বিটা, কিন্তু সেম। তাহলে আমরা দুটো প্রোডাক্ট আশা করতে পারি। একটা প্রোডাক্ট হচ্ছে এইখানে ডবল বন্ড CH2, আর একটা হচ্ছে এইখানে ডবল বন্ড। এইরকমই দুটো প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্ট কি? এই দুটো দেখ ডবল বন্ড, এই দুটো ডবল বন্ড, কিন্তু তাদের জায়গা পরিবর্তন করেছে, রিজিয়ন চেঞ্জ করেছে। ফলে এই দুটো প্রোডাক্টকে আমরা বলবো একে অপরের রিজিও আইসোমার, একে অপরের রিজিও আইসোমার। এবং এই দুটোর মধ্যে এই প্রোডাক্টটা হয় মেজর প্রোডাক্ট, এটা হয় মাইনর প্রোডাক্ট। তাহলে বিটুইন টু রিজিও আইসোমার, one regioisomer formed at a higher rate, so this reaction is called regioselective। মানে রিজিয়ন সিলেকশন করলো। কেন রিজিওসিলেক্টিভ? তাহলে দুটো প্রোডাক্টের আমি যদি ট্রানজিশন স্টেট দেখি, তাহলে এইটা ট্রানজিশন স্টেট, দেখ স্টেটটা এই পার্সিয়াল ডবল বন্ড, এই পার্সিয়াল এইচ বেরোচ্ছে ডেল প্লাস, এই ডেল প্লাস। আর অন্য যে প্রোডাক্টটা তার ট্রানজিশন স্টেটটা দেখ, এই ডট ডট, এই ডট ডট এইচ, এই ডেল প্লাস, এই ডেল প্লাস। দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে দেখ এইটা TS1, এটা হচ্ছে TS2। TS1 মোর স্টেবল, তার কারণ নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন অনেক বেশি। মানে যে পার্সিয়াল অ্যালকিন ক্যারেক্টারটা ডেভেলপ করছে সেখানে 3, 2, 5, 2, 7টা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। কিন্তু এই অ্যালকিনটা যে ডেভেলপ করছে 7টা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন, এই অ্যালকিনে 2, 2, 4টে হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। ফলে এই ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল। ফলে এই ট্রানজিশন স্টেটে যে প্রোডাক্টটা পাবো সেটাই মেজর প্রোডাক্ট। এরও এরকম করে আমরা একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে পারি। বেশি উঠে কম নামলো, কম উঠে বেশি নামলো। এই প্রোডাক্টটা হচ্ছে এইটা মোর স্টেবল প্রোডাক্ট, এটা হচ্ছে এইটা, আর এটা মাঝখানের এই কার্বোহাইড্রেট। এবারে টিএস টিএস ই1 সবকিছু তোরা বাকিটা করতে পেরে যাবে, একই রকমই একদম। তাহলে আমরা এই এক্সাম্পল গুলো নিলাম যে রিজিও সিলেক্টিভিটি আর স্টিরিও সিলেক্টিভিটি। সেই জন্য E1 রিঅ্যাকশনকে বলা হয় ইট ইজ রিজিও সিলেক্টিভ। ইট কুড বি, হতেও পারে, সব সময় তো হবে কোনো গ্যারান্টি নেই। ইট কুড বি রিজিও সিলেক্টিভ as well as it could be stereo selective। এই দুটোই হতে পারে। আমরা যদি আরো কিছু ডিহাইড্রেশনের এক্সাম্পল একটু দেখাই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। দেখ কিভাবে আরো রিজিওআইসোমারিক হতে পারে। CH3 CH3, এইটা হচ্ছে CHOH CH3। এরকম একটা অ্যালকোহল আছে। এই অ্যালকোহলকে যদি ডিহাইড্রেশন করা হয় তাহলে কি তৈরি হবে? এই CH+ এই CH3। তাহলে এখান থেকে দেখ এই অ্যালকিনটা তৈরি হতে পারে CH ডবল বন্ড CH2, আবার এই Hটা যদি বেরিয়ে যায় এই ডবল বন্ডটাও CH এইটাও তৈরি হতে পারে। তাহলে এইটা মেজর আর এটা হচ্ছে মাইনর। তাহলে বলতে পারছি এটাও একটা রিজিও সিলেকশনের কোশ্চেন। দিস ইজ অলসো এ রিজিও সিলেক্টিভ E1 রিঅ্যাকশন। রিজিও সিলেক্টিভ E1 রিঅ্যাকশন। বেশ, এইগুলো গেল গিয়ে মোটামুটি এক্সাম্পল। এরপরে দেখ আমরা এই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের বেশ কিছু এক্সাম্পল আমরা করব। কি দেখাবো না, এরপরে নেক্সট যে জায়গাটাতে আমরা ঢুকছি যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিঅ্যারেঞ্জমেন্ট।
মানে রিঅ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে হতে পারে। যে কথাটা আমরা কয়েকদিন আগে কোনো একটা জায়গাতে বলেছিলাম, কি সেইটা দেখ, CH3 CH2 CH3 CH2OH এরকমই একটা অ্যালকোহলের কে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন করতে যাচ্ছি। আমাদের এক্সপেকটেশন কি, সবাই কি ভাবে, খুব সহজ, এই আছে OH, এর পাশের এই H আছে, এই HOH যদি বেরিয়ে যায় তাহলে আমাদের একটাই প্রোডাক্ট আসবে, সেইটা হবে গিয়ে এইটা। দিস কুড বি আওয়ার প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টটা হয় না, সম্পূর্ণ অন্যরকম একটা প্রোডাক্ট হয়। কিভাবে হয় রিঅ্যাকশনের, তাহলে মেকানিজম কি হবে, তাহলে দেখ প্রোটনেশনটা মানে করিয়ে দিয়ে এক স্টেপে জল বের করে দেই CH2+, এটাকে ভেঙে লিখি এরকম করে, এইরকম করে ভেঙে লেখা হবে। তাহলে কি তৈরি হলো, অ্যালকোহলের প্রোটনেশন করে জল বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবারে দেখ, আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম কার্বোক্যাটায়ন যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে 1-2 শিফটের দ্বারা মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, ইট উইল গো ফর দ্যাট রিঅ্যারেঞ্জমেন্ট এবং সে মোর স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি করতে চাইবে 1-2 শিফট। তাহলে এখানে দেখ, এই মিথাইলটা যদি এর উপরে আসে তাহলে CH3 CH2 CH+ CH2 CH3, তাহলে কি হলো, মিথাইল গ্রুপের 1-2 শিফট। এই শিফটটাকে কি বলে, আমরা বলেছিলাম ওয়াগনার মারউইন রিঅ্যারেঞ্জমেন্ট, ওয়াগনার মারউইন রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা কি হলো, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি। কিন্তু এখানে আরো একটা পসিবিলিটি আছে, কি সেটা, এই হাইড্রোজেনটাও শিফট করতে পারে, H- করতে পারে শিফট। তাহলে কি তৈরি হবে, CH3 CH2 CH3+, এটা হবে CH3। তাহলে এইটা কি তৈরি হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে মিথাইল শিফট করলে 2 ডিগ্রি, হাইড্রাইড শিফট করলে 3 ডিগ্রি। অবভিয়াসলি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, ফলে এখানে মিথাইল শিফট করবে না, এখানে কে শিফট করবে, হাইড্রাইড শিফট করবে। আবার কেউ বলতে পারিস যে এই ইথাইলটাও তো করতে পারে শিফট, এই ইথাইল শিফট করলেও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফলে হাইড্রাইডটাই শিফট করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এবারে এখান থেকেও দুটো প্রোডাক্ট, এখান থেকে H কে যদি বের করে নিস কি হবে, CH3 CH+C CH3 CH3, এইটা একটা প্রোডাক্ট। আর এর পাশের এটা বা এটা সেম, এখান থেকে প্রোটন যদি বের করে নেওয়া হয় CH3CH2। তাহলে এই দুটো প্রোডাক্টও কি রিজিও আইসোমার, অবভিয়াসলি এটা অনেক বেশি, এর ট্রানজিশন স্টেট অনেক বেশি স্টেবল, ফলে এই প্রোডাক্টটা হবে এক্সক্লুসিভ, মানে শুধু সিলেক্টিভিটি নয়, এক্সক্লুসিভ প্রোডাক্ট, কারণ দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে হিউজ ডিফারেন্স থাকবে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে কিভাবে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইট ক্যান গো ফর রিঅ্যারেঞ্জমেন্ট টু মেক মোর স্টেবল কার্বোক্যাটায়ন, আরো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি কিভাবে করতে পারে। আরো एग्जांपल দেখ এরকমই, CH3 C CH3 CH3 CHOH CH3, এরকম একটা অ্যালকোহলের ডিহাইড্রেশন। তাহলে এক স্টেপে যদি মাইনাস জল বের করে দেই তাহলে এই রকমই একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে CH+ HCH। এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ইট উইল অবভিয়াসলি গো ফর 1-2 শিফট, মিথাইল 1-2 শিফট করলো, এই C এই CH3 CH CH3 CH3। তাহলে এখান থেকে কি হলো,
মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর পাশের এই কার্বনে H আছে আর এই কার্বনে H আছে, এখান থেকে গেলে টার্মিনাল অ্যালকিন মানে ধারে ডবল বন্ড হুইচ ইজ লেস স্টেবল বা যা ট্রানজিশন স্টেট লেস স্টেবল, কিন্তু এই Hটাকে খেয়ে নিলে কি প্রোডাক্ট হবে CH3 CH3 C ডবল বন্ড C CH3 CH3। এই প্রোডাক্টটাও এক্সট্রিমলি স্টেবল, এই প্রোডাক্ট তৈরি হওয়ার ট্রানজিশন স্টেটটাও এক্সট্রিমলি স্টেবল, ফলে এই প্রোডাক্টটাই তৈরি হবে। এই অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে it will form this product exclusively via rearrangement, via 1-2 shift, 1-2 shift করে ওই প্রোডাক্টটাই তৈরি করবে। তাহলে আমরা কি দেখালাম, দুটো एग्जांपल আমরা দেখালাম। আসাইক্লিক অ্যালকোহল, এগুলোকে কি বলছি, আসাইক্লিক অ্যালকোহলের ডিহাইড্রেশনের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে it will go for that। এবারে আমরা যদি সাইক্লিক অ্যালকোহলের ডিহাইড্রেশন করি, মানে সাইক্লিক একটা পার্ট মনে করা আছে, এই একটা সাইক্লোবিউটেন এই CH3OH, এরকম কোন অ্যালকোহলে যদি আমরা ডিহাইড্রেশন করি H2SO4, জল যদি এরকম করে বেরিয়ে যায় তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এবারে এখানে কি হবে, শিফট, কি শিফট হবে, রিংয়ের কার্বন কার্বন বন্ড ভেঙে শিফট হবে, বিকজ less number of rings are in more strain condition, so strain will be released and it will go for more stable ring। 4 member ring expansion হবে, এটাকে কি আমরা বলবো, রিং এক্সপানশন, মানে এইটা ভেঙে এখানে বন্ডটা তৈরি হবে, ফলে এই 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 5 মেম্বার রিং তৈরি হলো, যেখান থেকে বন্ডটা ভেঙেছিল ওখানে প্লাস চার্জ। যারা বুঝতে পারবি না, দেখ এই তো ছিল, এই বন্ডটা ব্রেক করছে আর এই বন্ডটা এর সাথে এই বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটা ব্রেকিং, এই বন্ডটা মেকিং, তার ফলে এইটা পুরো ভেঙে গেল, এটা পুরো তৈরি হলো, এখানে প্লাস চার্জ। এইটাকে যদি একটু ঠান্ডা মাথাতে ড্র করা যায়, এই কম্পাউন্ডটা এই মিথাইল পাশের কার্বনে প্লাস চার্জ। এবারে কি করতে পারে না, অ্যালকিন, কি 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 অ্যালকিন, এইটা একটা অ্যালকিন আর এ পাশ থেকে এইটাকে খেয়ে নিলে এই একটা অ্যালকিন, এরকমই দুটো অ্যালকিন। দুটো অ্যালকিনই কি না একে অপরের রিজিও আইসোমার, কোনটা মেজর না যার টিএসটা বেশি স্টেবল, মানে যে প্রোডাক্টটা বেশি স্টেবল, তাহলে এটারই মোর স্টেবল, এর টিএসটা মোর স্টেবল। 3, 2, 5, 2, 7টা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন আছে, ফলে এই প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। এইগুলো আমাদের কিন্তু একটু বুঝতে হবে ভালো করে যে কি করতে চাওয়া হচ্ছে। ঠিক সিমিলার একটা 5 মেম্বার রিং নিয়ে যদি করি, it will expand to form a 6 member ring, এই OH একে যদি আমরা অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করি, তাহলে এই CH3 এই CH3 এই প্লাস চার্জ, এই বন্ডটা ভেঙে এখানে যাবে, তাহলে কি হবে, 5 মেম্বার রিং ছিল, it will go for 6 member ring, এই CH3 এর সাথে এর বন্ড তৈরি হবে, এই প্লাস চার্জ। এইটা সমান কি রকমই, এই একটা 6 মেম্বার রিং, এই মিথাইল এই প্লাস চার্জ, এই মিথাইল, এইখান থেকে এইটাকে খেয়ে নিলেই সবথেকে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন এই মলিকিউলটা তৈরি হবে, যে মেজর প্রোডাক্ট। বাড়িতে রিং এক্সপানশন রিঅ্যারেঞ্জমেন্ট গুলো যদি 14 বার প্র্যাকটিস করিস তবেই পরীক্ষাতে লিখতে পারবি, না হলে কিন্তু পারবি না। বারবার কিন্তু বলে দিচ্ছি, কোনটা মাইগ্রেট করবে, কেন করবে সে সম্বন্ধে যেন ক্লিয়ার ধারণা থেকে থাকে একদম। আরেকটা एग्जांपल দেখ আমরা দেখাচ্ছি একদম রিং এক্সপানশনের, সেটা দেখ একটা অদ্ভুত एग्जांपल।
এই 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 একটা ব্রিজ মলিকিউল, এই মিথাইল, এই OH, এরকমই একটা অ্যালকোহল, এটা একটা ন্যাচারালি অকারিং কম্পাউন্ড। তাহলে একে প্রোটনেশন করিয়ে যদি ডিহাইড্রেশন করিয়ে দিই তাহলে এই প্লাস চার্জ তৈরি হবে। এবারে মাইগ্রেশন হবে কোথা থেকে না পাশের কার্বন থেকে গ্রুপ মাইগ্রেট করতে পারবে। আমাদের এক এক করে পসিবিলিটি দেখতে হবে যে কে মাইগ্রেট করতে পারে। যদি এই মিথাইলটা করে মাইগ্রেট, এই মিথাইলটা, তাহলে এখানে মিথাইলটা আসবে, এখানে প্লাস চার্জ, এটা ব্রিজ কার্বোক্যাটায়ন, ব্রিজ হেডে কার্বোক্যাটায়ন, হাইলি আনস্টেবল, এটা কখনো তৈরি হতে পারে না। আমরা জানি যে এই ব্রিজের মাথায় ব্রিজে কার্বোক্যাটায়ন তৈরি হবে না। এটা তাহলে এ বন্ড যদি মাইগ্রেশন করে, এই বন্ডটা যদি করে মাইগ্রেট, এইটা এই যে বি, এইটা 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 এখানে ছিল এখানে গেল, তাহলে কি হবে এইটার এই আসবে তখন এই মিথাইল, এই ফার্স্ট চার্জ, এইটা ছিল এরকমই ব্রিজ 4 মেম্বার রিং তৈরি হয়ে গেল। দেখ আরো স্ট্রেন মানে আরো আনস্টেবল। তাহলে মোদ্দা কথাটা কি ছিল যে মাইগ্রেশনটা কেন হবে, যে একটা কার্বোক্যাটায়ন আরো মোর স্টেবল প্রোডাক্টে কনভার্ট হবে, কিন্তু যদি আরো স্ট্রেন আসে তাহলে আরো আনস্টেবল, ফলে ও এই মাইগ্রেশনটাও করতে চাইবে না। এবারে ফাইনালি কে থাকলো এই সি, এই বন্ডটা এখান থেকে ভেঙে এখানে আসবে, এটাকে দেখি ট্রাই করে, এই ছিল এই গেল, বাকিটা যা ছিল তাই। তাহলে এখানে কি আসবে এই প্লাস চার্জ। এই মলিকিউলটাকে যদি আমরা ঠান্ডা মাথাতে ড্র করি, এটাকে যদি এদিকে ফেলে দেই টেনে, তাহলে কি আসবে তোরা প্র্যাকটিস করবি, না হলে করতে পারবি না। এটা এরকমই আসবে, মানে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 1, এটা এই 2, এটা এই 2, এটা 2, এইটা 3, এইটা 4, এই 3, এই 4, এটা 5, এটা 6, এই 5, 6, 5, 6 এর মধ্যে এই ব্রিজ, আর 1 এর মাথাতে প্লাস চার্জ। এবারে কি হবে, এইটা CH3 মানে এখান থেকে একটা প্রোটন বেরিয়ে গিয়ে একটা ডবল বন্ড তৈরি হবে, এই ডবল বন্ড CH2, এই মিথাইল, এই মিথাইল। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট আফটার দিস ডিহাইড্রেশন। এই অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে এই রকম করে রিঅ্যারেঞ্জমেন্ট করে এই রকমই প্রোডাক্ট তৈরি হবে। তাহলে একটু কুইক বললাম আজকের ক্লাসটা, কম সময়ে বেশ খানিকটাই বলে ফেললাম, কারণ এগুলো ম্যাক্সিমাম বেসিকগুলো অলরেডি ক্লিয়ার করা হয়ে গেছে। যা আজকে কেমিস্ট্রি পড়া হলো তার বেসিক আইডিয়াগুলো অনেক আগেই অন্যান্য মানে চ্যাপ্টারে ক্লিয়ার করা হয়ে গেছে। যদি একটু সামারি করি, পাশাপাশি দুটো কার্বন থেকে অ্যাটম বা গ্রুপ বেরিয়ে গিয়ে ডবল বন্ড তৈরি হওয়া রিঅ্যাকশনটাকেই বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। দুটো পাশাপাশি থেকে যদি বেরোয় তার নাম হবে 1-2 এলিমিনেশন বা বিটা এলিমিনেশন। কখনো কখনো একটা কার্বন থেকেও হতে পারে, তখন তাকে বলা হবে আলফা বা 1-1 এলিমিনেশন। বেশ, এবারে বিটা এলিমিনেশনের ডিপেন্ডিং আপন মেকানিজম E1, E2 আর E1CB হতে পারে। আমরা প্রথমে E1টাকে নিলাম। মেন एग्जांपल কি না ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। আমরা করলাম 2 স্টেপ রিঅ্যাকশন, প্রথম স্টেপটা RDS, সেকেন্ড স্টেপটা RDS নয়, তার রিঅ্যাকশন কাইনেটিক্স করলাম, আমরা তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করলাম। এবারে কি আমরা দেখালাম না U1 রিঅ্যাকশন কুড বি স্টিরিও সিলেক্টিভ এন্ড রিজিও সিলেক্টিভ। এই সিলেক্টিভ আর স্পেসিফিক কথাটা প্রায় গন্ডগোল হয়ে যায়। কেউ মানে এখানে কিন্তু কখনোই বলবি না স্টিরিও স্পেসিফিক, সেটা সম্পূর্ণ অন্য জিনিস। আমরা E2 রিঅ্যাকশনে সেটা পড়বো। আপাতত এইটুকুই জানি U1 রিঅ্যাকশন স্টিরিও সিলেক্টিভ এন্ড রিজিও সিলেক্টিভ।
স্টিরিও সিলেক্টিভ মানে বুঝেছি যদি মোর প্রোডাক্টস তৈরি হয় যাদের মধ্যে সম্পর্ক তারা একে অপরের স্টিরিও আইসোমার, তাদের মধ্যে কেউ যদি মেজর হয় তখন সেই রিঅ্যাকশনকে বলবো আমরা স্টিরিও সিলেক্টিভ। সেটা আমরা দেখিয়েছি। কেন স্টিরিও সিলেক্টিভ আমরা বলেছি, দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে একটা টিএস বেশি স্টেবল হয় ডিউ টু আইদার স্টেরিক ক্রাউডিং অর মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। রিজিও সিলেক্টিভ ভিডিও তাও দেখিয়েছি, মানে দুটো ডিফারেন্ট জায়গাতে ডবল বন্ড করলে তখন তার সেই প্রোডাক্টকে বলবো রিজিও আইসোমার। কেউ একটা যদি মেজর হয় তখনই বলবো সেটা রিজিও সিলেক্টিভ। কেন মেজর হয় না, the transition state more stable because transition state এ more number of hyper conjugating hydrogen আছে। এই বললাম। আর কি বলেছি, অ্যালকোহলের ডিহাইড্রেশনের সময় রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। প্রথম যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা 1,2 শিফটের দ্বারা যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তবে প্রথমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। সেই স্টেবল কার্বোক্যাটায়ন এবারে স্টিরিও সিলেক্টিভ বা রিজিও সিলেক্টিভ যে প্রোডাক্টটা মোর স্টেবল সেই প্রোডাক্টটাই তৈরি করবে থ্রু মোর স্টেবল ট্রানজিশন স্টেট। এই বললাম। আবার সেটা সাইক্লিকের ক্ষেত্রে রিং এক্সপানশন বললাম, ডিউরিং ডিহাইড্রেশন রিং এক্সপানশন অলসো পসিবল। এই করেই আমরা E1 রিঅ্যাকশনটা শেষ করলাম। পরের ক্লাস থেকে আমরা E2 রিঅ্যাকশন করব। ওকে।